অধিকৃত পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল। তীব্র নিন্দা হামাসের। গাজা পুনর্গঠনে $500 কোটি সহায়তার অঙ্গীকার বোর্ড অফ পিসে। রুশ হামলায় ইউক্রেনের সব বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, দাবি কিয়েভের। আরও একটি বসতি দখলে নেয়ার দাবি মস্কোর। পশ্চিমাদের কাছে আকাশ প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি। মার্কিন কঠোর অবস্থানে তীব্র জ্বালানি সংকটে কিউবা বিদ্যুৎ উৎপাদন ব্যাহত। ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে $1 বিলিয়ন আয়ের দাবি যুক্তরাষ্ট্রের। সিরীয় সেনাদের কাছে সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ হস্তান্তর করল যুক্তরাষ্ট্র। এসডিএফ এর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই হস্তান্তর। ইতিবাচক বলছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান। জেনেভায় হবে দ্বিতীয় দফার বৈঠক। আলোচনার অগ্রগতিতে বাধা দিচ্ছে তেহরান, অভিযোগ ওয়াশিংটনের। গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। দখলদারদের আগ্রাসনের মধ্যে উপত্যকা পুনর্গঠন ও মানবিক সহায়তার অংশ হিসেবে বোর্ড অফ পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে বিশাল এলাকা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে হামাস। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। চিকিৎসকদের তথ্য অনুযায়ী বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে হামলা চালালে বেশ কয়েকজন হতাহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আন্তর্জাতিক আইন মেনে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সংগঠনের মুখপাত্র হাজেম কাশেম এই হামলাকে বাস্তুচ্যুত মানুষের ওপর নতুন করে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য বোর্ড অফ পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে $500 কোটি বেশি অর্থদানের ঘোষণা দেবেন। এর মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে বড় অংশের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। প্রস্তাবটি উত্থাপন করেন কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্টোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদাররা অধিকৃত ভূখণ্ডে জমি বাজেয়াপ্ত বা বসতি স্থাপন করতে পারে না। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কার্যত পশ্চিম তীর সংযুক্তিকরণের শামিল। পরমাণু ইস্যুতে আপোষের বার্তা দিলেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানজি। আলোচনায় অগ্রগতি চাইলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আন্তরিকতার পরিচয় দিতে হবে বলেও জানান তিনি। তবে পাল্টা অভিযোগ করে ওয়াশিংটন জানায়, আলোচনার অগ্রগতিতে বাধা দিচ্ছে তেহরানি। নতুন করে মাত্রা পাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভানচি বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতে আলোচনা করতে রাজি হলে ইরান পারমাণবিক বিষয়ে কথা বলতে প্রস্তুত। তবে চুক্তি করতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তরিকতার প্রমাণ দিতে হবে বলেও জানান তিনি। যদিও ওয়াশিংটনের অভিযোগ, আলোচনার অগ্রগতিতে বাধা দিচ্ছে তেহরানি। ফেব্রুয়ারির শুরুতে ওমানের মাস্কটে বৈঠকে বসে দুই পক্ষ। আলোচনা ইতিবাচক পথে হাঁটলেও তেমন কোনো সমাধান আসেনি। বৈঠকে 60% ইউরেনিয়াম তরল করার প্রস্তাব দেয় ইরান। যদিও দেশটির কাছে 400 কেজির বেশি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বাকি ইউরেনিয়াম বিদেশে পাঠানো হবে কিনা তা এখনই বলার সময় হয়নি বলে জানান তাখত রাভানচি। এ সময় দ্বিতীয় দফার আলোচনা আগামী মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। আলোচনার মূল বিষয় পরমাণু ইস্যুই থাকতে হবে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের বিষয়ে কোনো আলোচনা হবে না বলে জানায় তেহরান। শূন্য মাত্রার সমৃদ্ধকরণ ইস্যু আলোচনায় আর নেই বলেও দাবি ইরানের। কূটনৈতিক আলোচনার মধ্যেই যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তা জানান, 1 সপ্তাহের মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে দ্বিতীয় মার্কিন বিমানবাহী রণতরী। রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের আরও একটি গ্রাম নিজেদের দখলে নেওয়ার কথা জানিয়েছে রুশ সেনারা। মস্কোর হামলায় ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্র অক্ষত নেই বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান তিনি। এদিকে ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো দেশ ছাড়ার চেষ্টা করার সময় আটক হয়েছেন।
স্থানীয় সময় রোববার রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করে ইউক্রেন। রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতেই এই হামলা চালানো হয় বলে দাবি কিয়েভের। তেল শোধনাগারটি কৃষ্ণসাগর তীরবর্তী তামান বন্দরের কাছে অবস্থিত, যেখান থেকে রাশিয়ার তেল, কয়লা ও শস্য রফতানি হয়। ওডেসায় রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হন। একই দিন ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলের তোজভিদকোভে গ্রাম নিজেদের দখলে নেয়ার দাবি করে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী অঞ্চলে ৮৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। রাশিয়ার ব্রিয়ান্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলায় হতাহতের ঘটনা ঘটে বলেও জানায় মস্কো। এদিকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রুশ হামলায় ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্র অক্ষত নেই। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধের দাস আখ্যা দেন। পাশাপাশি পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বর্তমানে চলমান আঞ্চলিক ছাড়ের আলোচনার সঙ্গে ১৯৩৮ সালের মিউনিখ চুক্তির তুলনা করেন জেলেনস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ১ বছর আগে তৎকালীন ইউরোপীয় শক্তিগুলো হিটলারকে চেকোস্লোভাকিয়ার একটি অংশ ছেড়ে দিতে বাধ্য করেছিল। জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউক্রেনকে বিভক্ত করে এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা যাবে না। তিনি বলেন, কার্যকরী নিরাপত্তা নিশ্চিতকরণই কেবল ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গোলুশচেঙ্কো দেশ ছাড়ার চেষ্টা করার সময় আটক হয়েছেন। দুর্নীতি কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর গেল বছর তাকে পদ ছাড়তে হয়। দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো ন্যাবু জানায়, সীমান্ত অতিক্রমের সময় তাকে আটক করা হয়। গেল নভেম্বরে তার বিরুদ্ধে প্রায় $100 মিলিয়ন অর্থ আত্মসাতের অভিযোগ সামনে আসে। পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। মার্কিন সেনাদের কাছ থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আল সাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনারা। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই হস্তান্তর সম্পন্ন হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি ইতিবাচক পথে এগোচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সেনাদের কাছ থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আল সাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জর্ডান ইরাক সীমান্ত লাগোয়া একটি স্থাপনার নিয়ন্ত্রণ নেয়ার কয়েকদিন পর স্থানীয় সময় রোববার মার্কিন বাহিনীর কাছ থেকে ওই ঘাঁটি বুঝে নেয় সিরীয় সেনারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিরীয় আরব সেনাবাহিনীর সদস্যরা হাসাকা গ্রামাঞ্চলের আল সাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। এই পদক্ষেপকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি ইতিবাচক পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, সামরিক গতিপথ আশাব্যঞ্জক। তিনি আরও জানান, দ্রুজ, বেদুইন ও আলাউই সম্প্রদায়ের সঙ্গে একই রকম সমঝোতা প্রয়োজন। রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, চলতি মাসে সিরিয়ার আইএসের 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। আইএসের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওয়াশিংটন। 2024 সালের ডিসেম্বরে সরকার বিরোধী বিক্ষোভে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটে। ইসলামপন্থী বিদ্রোহীদের আন্দোলনের মুখে বাশারের পতনের পর দামেস্কের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ওয়াশিংটন। কুর্দিদের সঙ্গে মার্কিন জোটের প্রয়োজনীয়তা এখন অনেকাংশে ফুরিয়ে এসেছে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আইএসের আঞ্চলিক পরাজয় ঘটলেও গোষ্ঠীটি এখনও ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। ধীরে ধীরে মারাত্মক আকার ধারণ করছে কিউবার জ্বালানি সংকট। তেল সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের পর দেশটিতে বিদ্যুৎ উৎপাদন, পানি সরবরাহ এবং খাদ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে $1 বিলিয়ন বেশি আয় হয়েছে বলে জানিয়েছেন মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। তীব্র জ্বালানি সংকটে পড়েছে অর্থনৈতিক মন্দার মধ্যে থাকা কিউবা। উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাপক হারে মানুষ দেশ ছাড়ার কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। ৬৭ বছরের কমিউনিস্ট সরকার এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
যুক্তরাষ্ট্র কিউবাকে তেল সরবরাহ বন্ধে কঠোর অবস্থান নেয়ার পর সংকট তীব্র হয়ে ওঠে। কিউবায় তেল পাঠালে সেসব দেশের ওপর ওয়াশিংটন শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর থেকেই হাভানায় তেলের সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। জ্বালানি না থাকায় দেশটিতে বিদ্যুৎ উৎপাদন, পানি সরবরাহ এবং খাদ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। জ্বালানি ঘাটতির প্রভাব পড়েছে পর্যটন এবং পরিবহনেও। জেট ফুয়েলের অভাবে কানাডা ও রাশিয়ার কয়েকটি এয়ারলাইন কিউবায় ফ্লাইট বন্ধ করেছে। এমনকি শুধু জরুরি ভ্রমণের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। বন্ধ রাখা হয়েছে দেশটির বিশ্ববিদ্যালয় ও অপ্রয়োজনীয় সরকারি দপ্তর। জনপরিবহন কমানো হয়েছে। মাদুরোকে উৎখাতের পর ভেনেজুয়েলার তেলবাহী জাহাজের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানায় পানামা নিবন্ধিত ভেরোনিকা 3 নামের একটি ট্যাঙ্কারকে ভারত মহাসাগরে জব্দ করা হয়েছে। জাহাজটি ট্রাম্পের অবরোধ অমান্য করে পালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে মার্কিন সামরিক বাহিনী। এটিতে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। এর আগে অ্যাকুইলা 2 নামের আরেকটি জাহাজ সহ এখন পর্যন্ত অন্তত 9টি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে $1 বিলিয়ন বেশি আয় হয়েছে। আগামী মাসগুলোতে আরও $5 বিলিয়ন আসতে পারে। সৌদি আরবে ওমরাহ পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন সহ অন্তত 6 বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার জেদ্দা থেকে ফেরার পথে আভা মহাসড়কে তাদের বহনকারী গাড়িটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। নিহতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলচড়া ব্যাপারী বাড়ির মিজান, তার স্ত্রী ও তাদের 3 কন্যা সন্তান। দুর্ঘটনায় তাদের একজন স্বজন নিহত হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শক্তিশালী ঝড় নিলসের প্রভাবে বন্যা বিপর্যস্ত ফ্রান্স। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটির জিরন্ড ও লো এগারন বিভাগ। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এরই মধ্যে বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে দিন পার করছেন কয়েক লাখ মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শক্তিশালী ঝড় নেলসের প্রভাবে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় নদ নদীর পানি উপচে পড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড় ও বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশটির জেরন ও লো এগারন বিভাগ। ফলে এসব এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে যাওয়ায় আটকে পড়াদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা যায় উদ্ধার কর্মীদের। একই চিত্র দেশটির মারমন্দ শহরেও। এদিকে দিনভর বৃষ্টির কারণে রাজধানী প্যারিসের জনজীবনেও চরম ভোগান্তি নেমে আসে। নদীর পানি না নামা পর্যন্ত ঝুঁকি পুরোপুরি কাটছে না বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। লেবাননের সিরিয়া সীমান্ত এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরে সীমান্তের কাছে মাজদাল আনজার এলাকায় একটি গাড়িতে হামলা চালানো হয়। বৈরুতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, নিহতদের একজন সিরীয় নাগরিক। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, লেবাননে থাকা প্যালেস্টাইন ইসলামিক জিহাদ PIJ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি।